প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বইয়ের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় থেকে বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকেই চট্টগ্রাম বোর্ড 2023-এ যে চতুর্থ অধ্যায়ের বোর্ড প্রশ্নটি এসেছিল সৃজনশীল অংশে, সেই প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু দেখে নিই চট্টগ্রাম বোর্ড 2023-এর এই যে বোর্ড প্রশ্নটা, এখানে প্রশ্নটাতে কি বলা হয়েছে। তো প্রথমে আমরা প্রশ্নটা একটু ব্যাখ্যা করব, তারপর আমরা এটার উত্তরটাতে চলে যাব। আচ্ছা, তো এখানে প্রথমেই হেডলাইনে বলা হচ্ছে যে এটা 2020 সালের রায়হান এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যগুলো এখানে দেওয়া আছে 2020 সালের। তো প্রথমে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এটা কত সালের অঙ্ক, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা যেহেতু 2020 সালের সকল তথ্য দেওয়া হয়েছে, তার মানে আমরা এটা 2020 সাল ধরে পুরো অঙ্কটা করব, বা এখানে যত তথ্য আছে সবকিছু 2020 সালকে কেন্দ্র করে দেওয়া আছে, এটা আমরা বুঝে নিব। এরপর দেখো এখানে তারপর বলছে যে ব্যবসায় মূলধন বিনিয়োগ। ব্যবসায় যখন মূলধন বিনিয়োগ করা হয় এটা আমাদের জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যবসায় মূলধন বিনিয়োগ বা ব্যবসায় যখন মূলধনকে আনা হয় তখন সেটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো হয়? একটা হচ্ছে মূলধন বিনিয়োগ হতে পারে, একটা হতে পারে ঋণ গ্রহণ, আরেকটা হতে পারে যে কোনো সম্পত্তি বিক্রয় করা। তাহলে এখানে যেহেতু মূলধন বিনিয়োগ আছে তাই আমরা বলতে পারি এটা মূলধন জাতীয় প্রাপ্তি একটা হিসাব। তারপরে পরবর্তীতে দেওয়া আছে পণ্য ক্রয়। পণ্য যখন আমরা ক্রয় করি, এই ক্রয় বলতে আমরা সাধারণত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা অন্যতম বা প্রধান একটা ব্যয় ধরে নিতে পারি। যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় হচ্ছে এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন ব্যয় হয় সেই ব্যয়গুলোর প্রত্যেকটা ব্যয়কে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে এই যে হিসাবটা দেওয়া আছে এই হিসাবটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। পরবর্তীতে দেওয়া আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। একদম শুরুতে যেমন আমি বলেছিলাম যে মূলধন বিনিয়োগ, ঋণ গ্রহণ এবং কোনো সম্পত্তি যদি আমরা বিক্রয় করি, এই তিনটা হিসাবকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এখানে যেহেতু ব্যাংক থেকে ঋণ গ্রহণ দেওয়া আছে, এই ঋণ গ্রহণটাকেও আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, তাহলে এই ঋণ গ্রহণ এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব। তারপর চলে যাচ্ছি পরবর্তী হিসাবে। পরবর্তীতে বলা হচ্ছে ভাড়া প্রদান। দেখো এই ভাড়া প্রদানের সাথে কিন্তু আরও একটা তথ্য এখানে বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2000 টাকা 2021 সালের জন্য। তার মানে 2000 টাকা আমরা অগ্রিম প্রদান করেছি এবং এই টাকাটা পরবর্তী সালের জন্য। আমরা যেহেতু 2020 সালের অঙ্ক করছি তাই পরবর্তী সালের যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো আমাদের এখন কোনো ইম্প্যাক্টে পড়বে না, বা এখন আমরা যখন মূলধন জাতীয় আয় ব্যয় বা হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয় বের করব তখন কিন্তু পরবর্তী সালের কোনো হিসাব সেই বর্তমান সালের হিসাবের মধ্যে নিয়ে আসব না। তাই এখানে যে 2000 টাকা অগ্রিম বলা হয়েছে এটা একটা অগ্রিম ব্যয় আমরা বলতে পারি, কারণ অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে। তাহলে অগ্রিম ভাড়া হিসাব বলতে পারি, আবার অগ্রিম একটা ব্যয় হয়েছে এটাও আমরা ধরে নিতে পারি। তাহলে অগ্রিম ব্যয় হয়েছে 2000 টাকা, টোটাল ছিল 20,000 টাকা এবং এই 20,000 টাকার মধ্যে 2000 টাকা হচ্ছে অগ্রিম। তাহলে বাকি যে 18,000 টাকা থাকলো সেই 18,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তাহলে মুনাফা জাতীয় ব্যয় আমরা শুধুমাত্র এই বর্তমান 20 সালে যতটুকু ভাড়া প্রদান করেছি ততটুকু ভাড়া প্রদানকেই মুনাফা জাতীয় ব্যয় বলবো, কারণ ভাড়া প্রদান এটা একটা ব্যয় নামক হিসাব বা ব্যয়ের একটা শ্রেণী বিভাগ আমরা বলতে পারি। যেহেতু এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যয়কে নির্দেশ করছে তাই এটা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় নামক হিসাব হবে। পরবর্তীতে বলছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ যখন আমরা পাই এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয়, এবং ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের আয় আছে প্রত্যেকটা আয়কে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয়। তাহলে দেখো এখানে বিনিয়োগের সুদ প্রাপ্তি এটাও কি হবে? মুনাফা জাতীয় আয় হবে। তারপর চলে যাচ্ছি পরবর্তী হিসাবে 5% বার্তায়
পণ্য বিক্রয়, যখন আমরা 5% বাট্টায় বা বাট্টায় যখন পণ্য বিক্রয় করি, বিষয়টা কি হয়, আমরা যখন বাট্টায় পণ্য বিক্রয় করি আমাদের সবসময় সেই বাট্টার অংশটা মাইনাস করে দেখাতে হয়। এটাই হচ্ছে নিয়ম। কারণ দেখো, তুমি যখন ডিসকাউন্ট পাও তুমি কিন্তু সেই ডিসকাউন্টটা কোথাও বলো না, বা কোথাও কিন্তু সেই ডিসকাউন্টের কথা উল্লেখ থাকে না। অ্যাকচুয়ালি যতটুকু দাম পে করে আমরা একটা পণ্য ক্রয় করি বা কোনো কিছু ক্রয় করি, সেটাকেই কিন্তু আমরা সেই মূল্যটা ধরে নিই। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে 5% বাট্টায় পণ্য বিক্রয়, তাই অবশ্যই এই বিক্রয়ের টাকার মধ্যে এই 5% বাট্টাটা থাকবে না। তাই যখন আমরা বিক্রয়ের পরিমাণটা লিখব, তখন কিভাবে লিখব, বিক্রয় এখানে টোটাল দেওয়া আছে 15 লাখ টাকা, এখান থেকে আমরা মাইনাস করব 15 লাখের ওপর 5%, কারণ 5% এখানে আমাদের কারবারি বাট্টা বলে দেওয়া হয়েছে। যেখানেই আমরা বাট্টার পরিমাণ দেখতে পাবো বা কারবারি বাট্টার পরিমাণ দেখতে পাবো, ঠিক তখনই সেখান থেকে আমাদের কারবারি বাট্টাটা বিয়োগ করে লিখতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখানে যখন আমরা বিক্রয়ের টাকাটা লিখতে যাব, অবশ্যই আমরা মাইনাস করে তারপর টাকাটা দেখাবো। তাহলে দেখো, 15 লাখের 5% যদি আমরা করি তাহলে একটা অ্যামাউন্ট পাবো, এবং সেটাকে আমরা 15 লাখ থেকে মাইনাস করে অ্যাট লাস্ট একটা অ্যান্সার দেখাবো। আচ্ছা, এবার আসো, এই যে পণ্য বিক্রয়, এটা কোন জাতীয় হিসাবের মধ্যে পড়বে? এটা যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা আয়কে নির্দেশ করছে, তাই অবশ্যই এটা কি হবে, মুনাফা জাতীয় আয় হিসাব হবে, মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা বুঝতে পারলাম কোন হিসাবটা কোন ধরনের লেনদেনকে বোঝানো হয়েছে। এবার আমরা আমাদের সৃজনশীল প্রশ্নে চলে যাই। সৃজনশীল প্রশ্নে প্রথমে ক নাম্বার প্রশ্নে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, তাহলে প্রথমে আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবগুলো কোনগুলো। আমরা কিন্তু একদম শুরুতেই বলেছি মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব হবে তিনটা। একটা হচ্ছে মূলধন বিনিয়োগ, যদি কোথাও মূলধন বিনিয়োগ করার কথা বলা থাকে তাহলে সেই মূলধন বিনিয়োগ, এবং মূলধন রিলেটেড যদি অতিরিক্ত মূলধনও থাকে সেটাও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আসবে। তারপরে দ্বিতীয়ত আমরা পড়েছি ঋণ গ্রহণ, ঠিক আছে, ঋণ গ্রহণ পড়েছি, মূলধন বিনিয়োগ পড়েছি, ঋণ গ্রহণ পড়েছি, এবং সবার শেষে ছিল সম্পদ বিক্রয়। যদি আমরা কোনো সম্পদ বিক্রয় করি সেই সম্পত্তি বিক্রয়টাও কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে আসবে। তাহলে এই তিনটাকে আমরা সাধারণত মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব বলতে পারি। এবার তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। এখন আমাদের খুঁজতে হবে এই তিনটা রিলেটেড কি কি আছে। দেখো, প্রথমে বলেছি মূলধন বিনিয়োগ, তারপর ঋণ গ্রহণ, তারপর সম্পত্তি বিক্রয়। তাহলে দেখো, আমাদের এখানে কিন্তু একদম শুরুতেই ছিল মূলধন বিনিয়োগ। তাহলে যদি আমরা মূলধন বিনিয়োগ করি এটা অবশ্যই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে হবে, এবং এই মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব এখানে দেওয়া আছে কত, 6 লাখ টাকা। তারপর দেখো ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটাও কিন্তু আমাদের একটা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব। তাহলে মূলধন বিনিয়োগ একটা এবং ঋণ গ্রহণ একটা। তাহলে একটা হচ্ছে মূলধন বিনিয়োগ 6 লক্ষ টাকা এবং আরেকটা হচ্ছে ঋণ গ্রহণ 2,50,000 টাকা। এই দুইটাকেই আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে দেখাবো। তাহলে এই যে দেখো, আমরা প্রথমে উপরে লিখে নিব হেডিংটা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব বের করা হলো, বা তুমি চাইলে কিন্তু এখানেও হেডিংটা লিখতে পারো মূলধন জাতীয় প্রাপ্তি। লেখার পরে আমরা যে দুইটা অ্যান্সার পেলাম বা যে দুইটা লেনদেন পেলাম সেই দুইটা লেনদেনকে এখানে দেখাবো মূলধন বিনিয়োগ, আর একটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। তাহলে মূলধন বিনিয়োগ 6 লক্ষ টাকা, ঋণ গ্রহণ 2,50,000, দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে টোটাল পেয়ে যাচ্ছি 8,50,000 টাকা। তাহলে এই 8,50,000 টাকাই হচ্ছে আমাদের টোটাল মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্নে। দেখো, খ নাম্বার সৃজনশীল যে প্রশ্নটা আছে এখানে বলছে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। তার মানে প্রথমে আমাদের মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে হবে, তারপর মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে মুনাফা জাতীয় আয়
এবং মুনাফা জাতীয় ব্যয় দুইটার মধ্যে যে ব্যবধান বা পার্থক্য সেটা আমাদের মাইনাস করে দেখিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের এখানে কাজ। তাহলে এখন আমরা দেখব প্রথমেই যেহেতু আমাদের মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে বলা হয়েছে, তো প্রথমে আমরা একটু দেখব যে আমাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে কোন কোন লেনদেন মুনাফা জাতীয় আয় নামক হিসাবের মধ্যে যেতে পারে সেটা আমরা প্রথমে একটু দেখব। তো যেহেতু মুনাফা জাতীয় আয় বলা হয়েছে, তার মানে আমরা বুঝে নিচ্ছি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যত আয় আছে প্রত্যেকটা আয় কি হবে, মুনাফা জাতীয় আয় নামক হিসাবের মধ্যে চলে যাবে। তাহলে মুনাফা জাতীয় আয় এবং আয় আমরা সেম জিনিসই বলতে পারি। এখন তাহলে আমরা একটু খুঁজবো এই যে লেনদেনগুলো দেওয়া আছে, এই লেনদেনগুলোর মধ্য থেকে কোন কোন লেনদেনকে আমরা আয় বলতে পারি বা কোন কোন লেনদেনকে মুনাফা জাতীয় আয় বলতে পারি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটা কিন্তু একটা আয়। একদম শুরুতেই কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, যেহেতু এটা একটা আয় অবশ্যই এটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে চলে যাবে। তারপরে দ্বিতীয়ত যেটা আছে 5% ভাটায় পণ্য বিক্রয়, এটাও একটা আয়। কিন্তু এখানে যখন আমরা টাকার অঙ্কটা লিখতে যাব তখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমরা এখানে বিক্রয় থেকে, অর্থাৎ এই যে 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকার উপরে 5% মাইনাস করে দেখিয়ে দিব। তাহলে এখানে যেহেতু 15 লাখ টাকা আছে, 15 লাখ টাকা থেকে আমরা মাইনাস করব 15 লাখের 5%। আচ্ছা, তাহলে আমরা দেখলাম মুনাফা জাতীয় আয়ের মধ্যে দুইটা হিসাব আসবে, একটা হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি এবং আরেকটা হচ্ছে পণ্য বিক্রয়। এখন আমরা দেখব যে এই যে হিসাবটা আমরা দেখতে পেলাম, এই হিসাবটা আমরা এখন কিভাবে সলভ করব। তার মানে আমরা এখন একটু অ্যান্সারটাতে চলে যাই। দেখো এখানে অ্যান্সারের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় আয়। অবশ্যই আমরা এখানে হেডিংটা ইউজ করব, কারণ তুমি কখন একটা ছকের মধ্যে কোন পোর্শনটা মুনাফা জাতীয় আয়, কোন পোর্শনটা মুনাফা জাতীয় ব্যয়, এটা অবশ্যই তোমাকে বুঝিয়ে লিখতে হবে। আচ্ছা, যেহেতু আমরা এখানে মুনাফা জাতীয় আয় বের করছি, মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা দুইটা লেনদেন দেখেছি, একটা হচ্ছে বিনিয়োগের সুদ, আরেকটা হচ্ছে কারবারি বাদটা বাদ দিয়ে পণ্য বিক্রয়, বা তুমি যদি এই কারবারি বাদটা নাও লেখো, শুধু পণ্য বিক্রয় লেখো, সেটাতেও কোনো সমস্যা হবে না। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের এই যে হিসাবটা, অর্থাৎ যে ইয়াটা তুমি বের করেছো বা যেই ক্যালকুলেশনটা করেছো সেই ক্যালকুলেশনটা দেখিয়ে দিবে। তাহলে এখানে আমরা একটু প্রথমে ক্যালকুলেশনটা দেখি। এখানে আমাদের ক্যালকুলেশনটা হবে, আমরা প্রথমে 15 লাখ টাকা থেকে 15 লাখের ওপর যে 5% বাদটা পেলাম এটাকে মাইনাস করে দিব। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 15 লাখ এখান থেকে মাইনাস করছি 15 লাখের ওপর 5%। এখন যদি আমরা 15 লাখের উপর 5% করি তাহলে আমাদের অ্যান্সারটা হবে 75,000 টাকা। ঠিক আছে, 15 লাখের ওপর 5% করা হলে সেটা হয় 75,000 টাকা। তাহলে আমরা কি করব, 15 লাখ থেকে 75,000 টাকা মাইনাস করে দিব। তাহলে 15 লাখ টাকা থেকে যদি আমরা 75,000 টাকা মাইনাস করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব কত, 14,25,000 টাকা। তাহলে এই 14,25,000 টাকাই কিন্তু আমাদের এখানে দেখাতে হবে, এবং অবশ্যই এই ক্যালকুলেশনটা আমরা এই বিক্রয় লেখার পাশে দেখিয়ে দিব। কি ক্যালকুলেশন করে আমরা এখানে 14,75,000 টাকা পেয়েছি সেই ক্যালকুলেশনটা আমরা অবশ্যই দেখিয়ে দেব। আচ্ছা, এরপরে তাহলে চলে যাচ্ছি আমাদের মুনাফা জাতীয় আয়ের মোট হিসাবটায়। তাহলে দেখো 40,000 এবং 14,25,000 টাকা তুমি যদি যোগ করো তাহলে এখানে মোট মুনাফা জাতীয় আয় পেয়ে যাচ্ছ 14,65,000 টাকা। এখন দেখো এখানে কিন্তু 14,65,000 টাকাকে আমরা ব্যালেন্স করিনি, কারণ আমাদের এখানে বের করতে বলা হয়েছে পার্থক্যের পরিমাণ। যেহেতু আমরা পার্থক্যটা বের করব এবং পার্থক্যটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, তাই কিন্তু এখানে আমরা ব্যালেন্স করিনি। আমরা ব্যালেন্স করব একদম সবার শেষে যখন পার্থক্য বের হবে ঠিক তখন। তাহলে এখানে আমরা মোট মুনাফা জাতীয় আয় পেয়েছি 14,65,000 টাকা, তাই এটাকে আমরা ইন্ডিকেট করলাম, অর্থাৎ এখানে আমরা শো করে দিলাম যে এটা মোট মুনাফা জাতীয় আয়। এরপর আমরা চলে যাব মুনাফা জাতীয় ব্যয়, কারণ আমাদের এখানে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পার্থক্য বের করতে বলা হয়েছে, তাই আমরা এখন চলে যাব মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়ের কাজে।
তো আবার আমরা একটু প্রশ্নে ফিরে যাই। এখানে আমরা একটু দেখব যে কোন কোন হিসাবটা মুনাফা জাতীয় ব্যয় হতে পারে। তাহলে মুনাফা জাতীয় ব্যয় শুধুমাত্র একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের ব্যয় আছে সেই প্রত্যেকটা ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি। এখন তাহলে দেখার পালা এখানে আমাদের কি কি হিসাব মুনাফা জাতীয় ব্যয় হিসাবের মধ্যে যাবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি পণ্য ক্রয়। পণ্য ক্রয় খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তাই এটা সরাসরি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে। দ্বিতীয়ত ভাড়া প্রদান, কিন্তু এখানে আবার দেখো 2000 টাকা অগ্রিম দেওয়া আছে, তাহলে যতটুকু টাকা অগ্রিম আছে সেটাকে অবশ্যই আমরা বাদ দিয়ে বা বিয়োগ করে ফাইনাল যে অ্যান্সারটা থাকে সেটাই দেখাবো। তাহলে এখানে আমরা দুইটা ব্যয় পেয়ে গেছি, একটা হচ্ছে পণ্য ক্রয় এবং আরেকটা হচ্ছে ভাড়া প্রদান। এখন আবার আমরা অ্যান্সারটাতে চলে যাই। এখানে অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় ব্যয়, এটা লেখার পরে অর্থাৎ হেডিংটা দেওয়ার পরে আমরা দুইটা হিসাবকে লিখে দিয়েছি, একটা পণ্য ক্রয় আর একটা হচ্ছে ভাড়া খরচ। তো এখানে ভাড়া খরচ বাবদ দেখো আমরা কিন্তু কি ক্যালকুলেশন করলাম সেটা কিন্তু মাইনাস করে দেখিয়ে দিয়েছি। যেহেতু এখানে 2000 টাকা আমাদের অগ্রিম দেওয়া আছে এবং সেই অগ্রিমের টাকাটা কিন্তু আমরা এখানে আনবো না, তাই এখানে কি করলাম 20,000 টাকা থেকে 2000 টাকা মাইনাস করে তারপর দেখালাম 18,000 টাকা। তাহলে পণ্য ক্রয় করা হয়েছিল 8 লক্ষ টাকা এবং ভাড়া খরচ বাবদ আমাদের খরচ হয়েছে 18,000 টাকা। তাহলে টোটালটা যোগ করে এই যে 8,18,000 টাকা হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়। সেমভাবে যেহেতু আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয় কত সেটা বের করতে বলা হয়নি, আমাদের অ্যান্সারে চেয়েছে মোট পার্থক্যের পরিমাণটা কত, তাই আমরা কিন্তু এখানেও ব্যালেন্সিং করিনি। এখন তাহলে 14,65,000 টাকা, এখান থেকে যদি আমরা 8,18,000 টাকা মাইনাস করে দেই তাহলে এই যে পার্থক্য বা ব্যবধানটা পেয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6,47,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য। এরপর আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলছে মুনাফা জাতীয় লেনদেন সমূহের হিসাবের শ্রেণী বিন্যাস করো। আচ্ছা, অলরেডি কিন্তু আমরা মুনাফা জাতীয় আয় কোনটা মুনাফা জাতীয় ব্যয় কোনটা অর্থাৎ পুরো মুনাফা জাতীয় লেনদেনগুলো আইডেন্টিফাই করে ফেলেছি খ নাম্বার প্রশ্নের মাধ্যমে, কারণ খ নাম্বার প্রশ্নে পুরোটাই ছিল মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে, একটা আয় একটা ব্যয়। আমরা জানি মুনাফা জাতীয় লেনদেন দুই ধরনের হয়, একটা হচ্ছে আয় একটা হচ্ছে ব্যয়। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি 4টা হিসাব পেয়ে গেছি, 2টা আয়ের জন্য এবং 2টা ব্যয়ের জন্য। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে এই 2টা আয় ব্যয়ের শ্রেণী বিন্যাস করতে হবে, অর্থাৎ এই 2টা আয় ব্যয়ের সাথে যেই হিসাবগুলো জড়িত সেই হিসাবগুলো কোনটা কোন শ্রেণীর মধ্যে পড়তে পারে সেটা আমরা দেখব। তাহলে আমরা আবার একটু প্রশ্নে ফিরে যাই। এখানে প্রথমেই বলা হয়েছে বিনিয়োগে সুদ প্রাপ্তি। আমরা এই সিরিয়ালটাতে যদি যাই সেই ক্ষেত্রেও হবে, অথবা তুমি যদি খ নাম্বার যেই প্রশ্নটা করেছো সেই সিরিয়াল অনুযায়ী লেখো সেক্ষেত্রেও হবে। যেহেতু এখানে কোনো তারিখ দেওয়া নেই তাই সিরিয়ালটাও কিন্তু এখানে ম্যাটার করে না, তবে বেটার হচ্ছে তুমি যদি এই প্রশ্নের সিরিয়াল অনুযায়ী করো সেক্ষেত্রে এটা অনেক বেশি ভালো হবে। আচ্ছা, তো এই প্রশ্নের সিরিয়াল অনুযায়ী যদি আমরা করতে চাই আমাদের প্রথমেই যেটা আছে পণ্য ক্রয়, তাহলে আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি পণ্য ক্রয় যখন আমরা করি তখন আমাদের কি কি হিসাব এটার সাথে জড়িত থাকে। পণ্য ক্রয়, তাহলে 1 নম্বরে আমরা লিখব পণ্য ক্রয় নিয়ে, ঠিক আছে। পণ্য ক্রয় যদি করি তাহলে আমাদের কি কি হিসাব হয়, একটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং আরেকটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। যখনই আমাদের শ্রেণী বিভাগ বা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হবে তখনই আমরা ডেবিট ক্রেডিটেই চলে যাব বা জাবেদাতেই চলে যাব, তাহলে আমাদের জন্য সেটা আরও বেশি সহজ হবে। যেহেতু বলেছে পণ্য ক্রয় করা হলো, তাহলে যেহেতু নগদ অথবা ধার কিছুই বলা হয়নি আমরা এটা ধরে নিব নগদে করা হয়েছে। তাহলে নগদে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে এখানে আমাদের হিসাবগুলো কি কি হবে, একটা হবে ক্রয় হিসাব এবং আরেকটা হবে নগদান হিসাব। তাহলে দেখো এখানে তো আর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়নি তাই আমরা ডেবিট ক্রেডিট লিখব না, তবে ক্রয় হিসাবটা কোন শ্রেণীর মধ্যে পড়বে,
ক্রয় হিসাব পড়বে ব্যয়ের মধ্যে, কারণ ক্রয় মানেই হচ্ছে এক ধরনের ব্যয়। এবং নগদান হিসাব, এই নগদ টাকা যেহেতু আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, তাই এটা চলে যাবে সম্পদ নামক শ্রেণী বিভাগের মধ্যে। তার মানে এটা হচ্ছে আমাদের ই, অর্থাৎ ওই ও ই এর মধ্যাকার ইটা হচ্ছে আমাদের এই ব্যয়, এবং সম্পদ বলতে আমরা আমাদের সমীকরণের এ কে বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে এ এবং ব্যয় হচ্ছে ই। তাহলে প্রথমটা আমরা দেখলাম। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী হিসাবে। পরবর্তীতে বলছে ভাড়া প্রদান। তাহলে ভাড়া প্রদান এর মধ্যে আবার দেখো একটা অগ্রিমের কথা বলা হয়েছে। তাহলে ভাড়া প্রদান আমরা করেছি এবং এর মধ্যে 2000 টাকা 21 সালের জন্য অগ্রিম আছে। তাহলে দেখো বিষয়টা কি হবে, বিষয়টা হবে হচ্ছে আমরা প্রথমে ভাড়া হিসাবের জন্য করব, আবার অগ্রিম এটাকেও কিন্তু আমরা বাদ দিতে পারবো না, কারণ এটার মধ্যে যেহেতু ইনক্লুড করা আছে আমাদের একসাথেই কিন্তু এটা লিখে দিতে হবে। তাহলে এখানে আমরা তিনটা হিসাব একসাথে পাচ্ছি, একটা হচ্ছে ভাড়া প্রদান করেছি, আবার অগ্রিম ভাড়াও প্রদান করেছি। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। তাহলে আমরা 2 নাম্বার করছি ভাড়া প্রদান হিসাবে। তাহলে ভাড়া যদি প্রদান করি, প্রথমত যেহেতু ভাড়া প্রদান করছি তাই ভাড়া হিসাব তৈরি হবে। তাহলে ভাড়া হিসাব এটা যেহেতু একটা ব্যয়, তাই এটাকে আমরা ব্যয়ের শ্রেণী বিভাগের মধ্যে ফেলতে পারি। তারপরে অগ্রিম ভাড়াও কিন্তু আমরা প্রদান করেছি, তাই না? অগ্রিম ভাড়াও প্রদান করেছি, এবং অগ্রিম ভাড়া, অগ্রিম যত ব্যয় হয় প্রত্যেকটা অগ্রিম ব্যয়কে আমরা বলতে পারি সম্পদ। অগ্রিম যত ব্যয় হবে প্রত্যেকটা ব্যয়ই হয়ে যায় কি সম্পদ। তাহলে এখানে যেহেতু অগ্রিম ভাড়ার কথা বলা হয়েছে, অর্থাৎ অগ্রিম ভাড়া আমরা প্রদান করেছি, তাই এটাও কি হবে সম্পদ হবে। এবং সর্বশেষে আমরা যেটা পাই সেটা হচ্ছে নগদান হিসাব, কারণ নগদ টাকাতেই কিন্তু আমরা ভাড়াটা প্রদান করেছি, তাই নগদান হিসাব এবং নগদান হিসাবকেও কিন্তু আমরা সম্পদের শ্রেণীবিভাগের মধ্যেই ফেলতে পারি। তাহলে আবার একটু রিপিট করছি, যেহেতু ভাড়া প্রদান করেছি এখানে আমরা টোটাল 20,000 টাকার ভাড়া প্রদান করেছি, তার মধ্যে 2,000 টাকা ছিল অগ্রিম। তাহলে 18,000 টাকা হচ্ছে আমাদের শুধু ভাড়া হিসাব, অর্থাৎ ভাড়া খরচ হিসাব, আর 2,000 টাকা হচ্ছে আমাদের অগ্রিম ভাড়া হিসাব, অর্থাৎ সেটা পরবর্তী বছরের জন্য। এবং যেহেতু আমরা টোটাল 20,000 টাকা খরচ করলাম, তাই টোটাল 20,000 টাকাই আমাদের নগদান হিসাব থেকে কমে যাবে। তাই নগদান হিসাব হয়ে গেল 20,000 টাকা, ভাড়া হিসাব হয়ে গেল 18,000 এবং অগ্রিম ভাড়া হিসাব হয়ে গেল 2,000। এখানে যেহেতু আলাদা আলাদা শ্রেণীবিভাগ ছিল তাই আমি আলাদাভাবে দেখিয়ে দিলাম। এরপর চলে যাচ্ছি পরবর্তী লেনদেনে। পরবর্তী লেনদেনে বলছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি, আচ্ছা, যদি বিনিয়োগের সুদ প্রাপ্তি হয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি এটাও কিন্তু আমাদের জন্য একটা আয়। তাহলে যেহেতু বিনিয়োগের সুদ প্রাপ্তি হয়েছে, এখন আমরা দেখব এটার সাথে কি কি হিসাব জড়িত থাকে। তাহলে দেখো আমরা এখন করব 3 নাম্বারটা। এখানে বলা হয়েছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। আচ্ছা, যেহেতু সুদ পেয়েছি অর্থাৎ টাকার পরিমাণ আমাদের বাড়লো, তার মানে নগদান হিসাব হবে। নগদান হিসাব, নগদান হিসাবের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং নগদান হিসাব কি হবে সম্পদ হবে। তারপরে যেহেতু সুদ প্রাপ্তি হয়েছে, সুদ প্রাপ্তি একটা আয় এবং আয়গুলো সবসময় ক্রেডিট হয়, তাহলে এখানে আমরা আরেকটা যে হিসাব খুলতে পারি সেটা হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি হিসাব অথবা প্রাপ্ত সুদ হিসাব। প্রাপ্ত সুদ হিসাব, প্রাপ্ত বিনিয়োগের সুদও লিখতে পারো অথবা শুধু সুদও লিখতে পারো। এখানে যেহেতু আমরা প্রাপ্ত সুদ অথবা আমাদের যেহেতু সুদটা আয় হয়েছে, তাই আমরা বলতে পারি এটা আয় নামক শ্রেণী বিভাগের একটা অংশ। তাহলে নগদান হিসাব এটা হচ্ছে সম্পদ, এবং প্রাপ্ত সুদ অথবা প্রাপ্ত বিনিয়োগের সুদ, যেটাই লেখো দুইটাই কিন্তু কারেক্ট হবে। তাহলে প্রাপ্ত বিনিয়োগের সুদ আমরা পাচ্ছি আয় নামক শ্রেণী বিভাগ থেকে। এরপর চলে যাচ্ছি সবার শেষে যে লেনদেনটা দেওয়া আছে সেটা হচ্ছে 5% বার্তায় পণ্য বিক্রয়। আমরা কিন্তু অলরেডি দেখেছি যে 5% বার্তায় যদি আমরা পণ্য বিক্রয় করি তাহলে 14,25,000 টাকা আমাদের অ্যান্সারটা আসে, এবং 14,25,000 টাকা এই টাকাটাই আমরা দেখাবো। 15% বার্তার পরে যে টাকাটা পাচ্ছি সেটা কিন্তু দেখাবো না। তাহলে দেখো এবার
পণ্য বিক্রয় যদি করা হয় তাহলে এটার শ্রেণী বিভাগটা কি হবে? যেহেতু আমরা পণ্য বিক্রয় করছি, বিক্রয় করা হলে আমাদের দুইটা হিসাব এটার সাথে জড়িত থাকে। একটা হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব। নগদান হিসাব ডেবিট হয় আর বিক্রয় হিসাব ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব এটা হচ্ছে সম্পদ এবং বিক্রয় হিসাব এটা কি? এটা হচ্ছে আয়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেয়ে যাচ্ছি, একটা নগদান হিসাব এবং আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব। যখন আমরা টাকা বসাবো, টাকা কিন্তু দুইটাই 14,25,000 টাকা অ্যামাউন্ট হবে, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের টাকার কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র সম্পদ হিসাবটাকেই বা শুধুমাত্র শ্রেণী বিভাগকেই দেখাবো, তাই এখানে আর টাকাটা আমাদের এখানে কোনো দরকার পড়বে না। আচ্ছা, এবার তাহলে আমরা একটু উত্তরটাতে চলে যাই। আমাদের এখানে কিভাবে উত্তরটা লেখা হয়েছে সেটা একটু আমরা দেখি। আচ্ছা, যেহেতু শ্রেণী বিন্যাস বা শ্রেণী বিভাগ করা হয়েছে, আমরা এখানে 3টা কলাম করব। একটা হচ্ছে ক্রমিক নং, তুমি চাইলে এখানে তারিখও লিখতে পারো, যেহেতু আমাদের এই প্রশ্নের মধ্যে কোনো তারিখ ছিল না তাই আমরা আর এখানে ক্রমিক নং দিয়ে লিখেছি। তুমি চাইলে ক্রমিক নং বাদও দিয়ে দিতে পারো, এটা না রাখলেও কোনো সমস্যা হবে না। তবে যেটা রাখতে হবে সেটা হচ্ছে সংশ্লিষ্ট হিসাব অথবা হিসাবের নাম। এখানে তুমি হিসাবের নাম লিখতে পারো এবং আরেকটা হচ্ছে হিসাবের শ্রেণী। এই দুইটা ঘর মাস্ট আমাদের দরকার পড়বে। তাহলে প্রথমে আমরা দেখলাম ক্রয় হিসাব করেছি, পণ্য ক্রয় করেছিলাম, তো পণ্য ক্রয় বাবদ আমাদের হিসাব তৈরি হয়েছে কি? ক্রয় হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। তাহলে ক্রয় হিসাব হয়ে গেল ব্যয় এবং নগদান হিসাব হয়ে গেল সম্পদ। তারপর ছিল আমাদের অগ্রিম ভাড়া প্রদান এবং প্লাস ভাড়া প্রদান, দুইটা একসাথে ছিল, তাই ভাড়া হিসাবের মধ্যে আমরা লিখলাম ব্যয়। অগ্রিম ভাড়া এটা একটা সম্পদ, আবার নগদান হিসাবও কি? সম্পদ। এরপর দেখে নিচ্ছি 3 নাম্বারটা। এখানে বলা ছিল বিনিয়োগের সুদ প্রাপ্তি। তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি হলে আমাদের নগদান হিসাব হবে, আরেকটা হচ্ছে প্রাপ্ত বিনিয়োগের সুদ অথবা বিনিয়োগের সুদ। আচ্ছা, তাহলে নগদান হিসাব হচ্ছে সম্পদের মধ্যে এবং প্রাপ্ত বিনিয়োগের সুদ এটা চলে যাবে কি? আয়ের মধ্যে। এবার সবার শেষে ছিল পণ্য বিক্রয় করা হলো, তাহলে নগদান হিসাব এবং বিক্রয় হিসাব। তাহলে নগদান হিসাব হচ্ছে সম্পদ এবং বিক্রয় হিসাব হচ্ছে আয়। তাহলে এখানে আমরা প্রথমেই এই সৃজনশীলটাতে অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2023-এর সৃজনশীলে প্রথমে আমরা দেখলাম যে মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো, তারপর দেখলাম আমরা কিভাবে মুনাফা জাতীয় আয় বের করব, কিভাবে মুনাফা জাতীয় ব্যয় বের করব এবং কিভাবে এই দুইটার মধ্যে একটা পার্থক্য দেখাবো। এবং সবার শেষে যে সৃজনশীলটা সেখানে আমরা দেখলাম কিভাবে আমরা শ্রেণী বিন্যাস করতে পারি। মুনাফা জাতীয় লেনদেনগুলোর একটা শ্রেণী বিন্যাস আমরা দেখে নিয়েছি। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।